জেএসসির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এর আগের ভিডিওটাতে আমি প্রিপোজিশনের কয়েকটি ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম, ইন, ইনটু এবং ইনসাইড। এই ভিডিওটাতে প্রিপোজিশনের আমি অন্য আর কটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথম যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেটা হলো উইথ। অত্যন্ত জনপ্রিয় এই প্রিপোজিশনটা। অনেক জায়গাতে উইথ এর ব্যবহার করা হয়, কিন্তু কিভাবে আমরা ব্যবহার করব সেটা কিন্তু অনেক সময় আমরা ঠিকভাবে করে উঠতে পারি না। আমি উইথ এর কয়েকটা বেসিক জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। দেখো, উইথ কে আমরা কোনো ওয়েপন বা কোনো টুল বা কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো আইটেম এর জন্য আমরা কিন্তু প্রিপোজিশন হিসেবে উইথটাকে ব্যবহার করতে পারি। যেমন ধরো, বলা হলো আই উইল কাট দ্য ফ্রুট উইথ দ্য নাইফ। আমি ছুরি দিয়ে ফলটাকে কাটবো। এখানে অপশনের সঙ্গে যদি আমার বাই থাকে, তো আই উইল কাট দ্য ফ্রুট বাই দ্য নাইফ সেন্টেন্সটা শুনতে একদম ঠিক লাগলেও এখানে কিন্তু বাই প্রিপোজিশনটা হবে না। তার কারণ এখানে নাইফ হলো একটা ওয়েপন বা টুল বা ইনস্ট্রুমেন্ট বা আইটেম, তুমি যাই বলো না কেন, যেটার দ্বারা আমি কাটছি। সো দ্বারা দিয়ে করতে গেলে কিন্তু বাইটাই, কিন্তু বাংলায় যদি আমরা ট্রান্সলেট করি বাইটাই আসে, কিন্তু যেহেতু এটা একটা ওয়েপন বা টুলকে ইন্ডিকেট করছে, তার জন্য প্রিপোজিশন হিসেবে এখানে বাইটা ভুল হবে, উইথটা এখানে কারেক্ট হবে। নেক্সট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আই ওপেন্ড দ্য বক্স উইথ আ স্ক্রুড্রাইভার। এখানে বুঝতেই পারা যাচ্ছে স্ক্রুড্রাইভার এখানে একটা টুলকে ইন্ডিকেট করছে, তার জন্য কিন্তু প্রিপোজিশন হিসেবে আমরা উইথ বসাচ্ছি। এখানেও কিন্তু অপশনে আমার বাই থাকতেই পারে, সেখানেও কিন্তু বাইটা করলে আমার উত্তরটা ভুল হবে। পরের এক্সাম্পলটা আমরা দেখছি হি কিলড দ্য স্নেক উইথ আ স্টিক। লাঠি দিয়ে সে একটা সাপকে মেরেছিল। সো এখানে স্টিকটা হচ্ছে একটা ওয়েপন, সেই তার কাছে, সেই ব্যক্তির কাছে, যেই অস্ত্রের দ্বারা সে কি করেছে না সাপটাকে মেরেছে। সো স্টিক এখানে ওয়েপন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই জন্য প্রিপোজিশন হিসেবে আমি এখানে উইথ বসালাম। এখানেও কিন্তু আমার অপশনে বাই থাকবে এবং বাইটা করলে কিন্তু আমার উত্তরটা ভুল হবে। I removed my ring with the soap. পরের এক্সাম্পলটা দেখাচ্ছে যে সাবান দিয়ে আমি আমার হাতের আংটিটা খুলেছিলাম। দেখবে হাতের আংটি অনেক সময় টাইট হয়ে যায়, তো সেটাকে খোলার জন্য ওই সাবান বা ওই খার জাতীয় কোনো কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপরে বা কোনো ক্রিম ট্রিম দিয়ে আমরা সেটাকে রিমুভ করি। সো এখানে সাবানটা কিন্তু আমার গায়ে মাখার জন্য, মানে সাবান আমরা যে কাজে ব্যবহার করি সেই কাজের জন্য কিন্তু ব্যবহার করিনি, বরঞ্চ সাবানকে এখানে আমি একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছি, যেটার সাহায্যে আমি আমার আঙ্গুলের আটকে যাওয়া আংটিটাকে আমি বার করেছি। তাই এখানে যেহেতু সোপ একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে, তাই আমি প্রিপোজিশন হিসেবে উইথ বসিয়েছি। এখানেও কিন্তু বাই আমার অপশনে থাকতো, আর বাই যদি আমি চুজ করতাম তাহলে আমার উত্তরটা ভুল হতো। তাহলে আমি কি পেলাম, উইথকে আমরা কিভাবে ব্যবহার করছি, কোনো ওয়েপন হিসেবে ব্যবহার করছি বা কোনো টুল হিসেবে ব্যবহার করছি বা কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো আইটেম, এগুলো যদি কোনো ব্যবহৃত বস্তু হিসেবে থাকে তাহলে এদের জন্য প্রিপোজিশন আমি সবসময় উইথ ব্যবহার করব, সেখানে কোনোভাবেই বাই ব্যবহার করব না। তার কারণ বাই হলে সেটা প্যাসিভ ভয়েসে কোনো পার্সনকে ইন্ডিকেট করবে, কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো ওয়েপন বা কোনো টুলকে কিন্তু ইন্ডিকেট করবে না। উইথ এর আরো অনেক রকম ব্যবহার আছে, যেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। আমার পরবর্তী প্রিপোজিশন বাই। বাইকে আমরা কিভাবে ব্যবহার করছি, অনেক রকম ভাবে বাইয়ের ব্যবহার করা হয়। আমি জাস্ট দুটো জিনিস তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব, কারণ বিস্তারিত আলোচনা করার মতো পর্যাপ্ত সময় বা পর্যাপ্ত জায়গাও নেই। তাই প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো মিডিয়াম অফ ট্রাভেলিং, অর্থাৎ ভ্রমণের মাধ্যম। আমরা কোনো কোথাও যাচ্ছি, কিসে করে আমরা যাচ্ছি, এইরকম যদি সেন্স থাকে তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করব। এক্সাম্পল আমি কি বলতে পারি, I will come by the train. আমি ট্রেনে করে আসব। So here train is the medium for traveling, অর্থাৎ আমার ট্রাভেল করার মাধ্যম হচ্ছে ট্রেন। ট্রেনে করে বা ট্রেনে চেপে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, তার জন্য এখানে আমি প্রিপোজিশন হিসেবে by কে ব্যবহার করলাম। পরের এক্সাম্পলটা আমি দেখছি I go to school by the bus.
আমি বাসে করে স্কুলে যাই। সো বাস ইজ দ্য মিডিয়াম অফ মাই ট্রাভেলিং। আমার ট্রাভেল করার মানে আমার স্কুলে যাওয়ার মাধ্যম হচ্ছে গিয়ে বাস। তাই বাসের জন্য আমি প্রিপোজিশন হিসেবে এখানে বাই ব্যবহার করলাম। বাইকে আমরা বিসাইড বা পাশে এইরকম সেন্সেও কিন্তু ব্যবহার করতে পারি, অর্থাৎ পাশে এসে বসা বা পাশে কোনো কিছু রাখা, এইরকম সেন্সেও কিন্তু আমরা বাইকে ব্যবহার করব। কিভাবে? ধরো বলা হলো হি স্যাট বাই মি অন দ্য রক, অর্থাৎ পাথরের উপরে সে আমার পাশে বসেছিল। মানে আমি এক জায়গায় বসেছিলাম, কেউ হয়তো আমার বন্ধু বা আমার ভাই বা আমার বোন বা আমার দিদি কেউ হয়তো এসে আমার পাশে বসেছে। সো হি স্যাট বাই মি অন দ্য রক। সো এখানে বাইটা কিন্তু বিসাইড সেন্স করছে, হি স্যাট বিসাইড মি অন দ্য রক। এটাও কিন্তু আমি উত্তরে বলতে পারি। সো বাই এখানে পাশে বা বিসাইড সেন্স ডিনোট করছে, প্রিপোজিশন হিসেবে আমি এখানে বাই ব্যবহার করলাম। পরের এক্সাম্পলটা দেখছি, আই প্লেসড মাই ব্যাগ বাই মাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তার মানে আমি কোনো একটা জায়গায় একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কি গিটার কি তবলা কি হারমোনিয়াম আমি রেখেছিলাম, তো তার পাশে আমি আমার ব্যাগটাকে রেখেছি। সো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পাশেই আমি ব্যাগটাকে রেখেছি, দ্যাট মিন্স এখানেও কিন্তু বিসাইড সেন্স করছে, আই প্লেসড মাই ব্যাগ বিসাইড মাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটাও যেমন ঠিক, প্রিপোজিশন হিসেবে এখানে আই প্লেসড মাই ব্যাগ by my musical instrument, so by is also correct here. আশা করি তোমরা বাইটা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী প্রিপোজিশন যেটা আমি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন, from। from কে আমরা কিভাবে ব্যবহার করব? সেপারেট বা অপোজিট ডিরেকশন, অর্থাৎ দুটো জিনিস অপোজিট সাইডে যাওয়া বা আসা বা আলাদা হয়ে যাওয়া, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে from এর ব্যবহার করছি। এক্সাম্পল কি দেব? the fruit fell from the tree, ফ্রুটটা কিন্তু গাছের থেকে পড়েছিল, অর্থাৎ ফ্রুটটা গাছের থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং যে ডিরেকশনে থাকার কথা ফ্রুটটা গাছের সঙ্গে লেগে সেটা কিন্তু নয়, অর্থাৎ গাছ এক জায়গায় রয়েছে, উপর থেকে টুপ করে নিচে ফলটা পড়লো, অর্থাৎ সেপারেট হলো এবং ডিরেকশনটাও চেঞ্জ হলো। তার জন্য প্রিপোজিশন হিসেবে আমি এখানে from কে ব্যবহার করলাম। the fruit fell from the tree, গাছ থেকে ফলটা পড়ে গিয়েছিল। সেকেন্ড এক্সাম্পল আমি দিচ্ছি, I will take out my pen from my pocket, পকেটের মধ্যে আমার পেনটা রাখা ছিল, তো সেখান থেকে আমি পেনটাকে বার করলাম, দ্যাট মিন্স পকেট থেকে পেনটাকে সেপারেট করলাম। পকেটটা কিন্তু এক জায়গাতেই রয়েছে, পেনটা আমি উপর দিক থেকে বার করে আনলাম। সো অপোজিট ডিরেকশনটা এখানে বিদ্যমান এবং সেপারেশনও হচ্ছে, তার জন্য এখানে প্রিপোজিশন হিসেবে from ব্যবহার করলাম, অর্থাৎ পকেট এবং পেন এই দুটোকে আমি পরস্পর থেকে আলাদা করে দিলাম, প্রিপোজিশন হিসেবে আমি এখানে from এর ব্যবহার করলাম। from আর কোথায় আমরা ব্যবহার করতে পারি? বলছে যদি কোনো সেন্টেন্সে ভার্ব হিসেবে কাম কেম বা কামিং থাকে এবং সেখানে কোনো স্থানের নাম থাকে, তাহলে সেই স্থানের নামের আগেও কিন্তু from এই প্রিপোজিশনটা বসে, অর্থাৎ আমি কোথা থেকে আসছি এই রকম সেন্স যদি থাকে। যেমন he came here from London, সে লন্ডন থেকে এখানে এসেছে। লক্ষ্য করে দেখো এখানে ভার্ব হিসেবে came রয়েছে এবং প্লেস এর নাম বলতে লন্ডন রয়েছে। সো ভার্ব এখানে যেহেতু came এবং প্লেস যেহেতু লন্ডন, ঠিক তার আগে প্রিপোজিশন হিসেবে আমি ব্যবহার করলাম from। নেক্সট আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, I was coming from Mumbai, আমি মুম্বাই থেকে আসছিলাম। সো কামিং এখানে ভার্ব হিসেবে রয়েছে এবং মুম্বাই একটা প্লেস কে ইন্ডিকেট করছে, তাই জন্য দেখো মুম্বাইয়ের আগে প্রিপোজিশন হিসেবে আমি from ব্যবহার করলাম। এই দুটো ব্যবহার ছাড়াও from এর কিন্তু আরো অনেক ব্যবহার রয়েছে, যেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দেখাই, to। to আমরা কিভাবে ব্যবহার করব? অর্থাৎ সেন্স অফ কানেকশন অর ইন্ডিকেশন, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট করে বলছে বা কারোর সঙ্গে সংযুক্তি স্থাপন করছে, এই রকম ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে to কে ব্যবহার করছি। যেমন I said to mother to give me some food, আমি মাকে বলেছিলাম আমায় কিছু খাবার দিতে। এখানে মায়ের সঙ্গে আমার একটা কানেকশন তৈরি হলো। দেখো said to, I said to, অর্থাৎ আমি কাকে বলছি? আমার মাকে বলছি। তাই মায়ের সাথে একটা কানেকশন তৈরি করছে কে? প্রিপোজিশন
টু। এখানে দেখো আরেকটা প্রিপোজিশন দেওয়া আছে টু গিভ, এখানে কিন্তু এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, টু প্লাস ভি1 গিভ, টু প্লাস ভি1 এটা কিন্তু ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ তৈরি করতে গেলেও কিন্তু প্রিপোজিশন হিসেবে টু এর ব্যবহার করা হয়। আমার দ্বিতীয় এক্সাম্পলটা পাচ্ছি, দ্য বল রোলড অন টু দ্য গোল লাইন, অর্থাৎ ডিরেকশনটা কি দেখাচ্ছে, গোল লাইনের দিকে আমার বলটা গড়িয়ে গড়িয়ে গেল, অর্থাৎ এটা ডিরেকশনকে ইন্ডিকেট করছে, তাই জন্য কিন্তু আমি এখানে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করলাম। নেক্সট একটা পয়েন্ট এখানে আসছে সেন্স অফ কম্প্যারিজন, অর্থাৎ কম্প্যারিজনের ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন হিসেবে আমরা টু ব্যবহার করি। কিভাবে ব্যবহার করব? ধরো হি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে ছোট, অর্থাৎ হি এবং মি অর্থাৎ তার সঙ্গে আমার বয়সের পার্থক্য, বা কোনো জায়গায় কাজ করি সেই সিনিয়র জুনিয়র এটির পার্থক্য, তার সেটা বোঝানোর জন্য আমি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করলাম টু। হি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে জুনিয়র, বয়সের ক্ষেত্রে হতে পারে, কার্যক্ষেত্র হতে পারে। I prefer walking to cycling. Next example, I prefer walking to cycling, অর্থাৎ সাইকেল চালানোর থেকে আমি হাঁটাটাকে বেশি পছন্দ করি। তার মানে হাঁটা এবং সাইকেল চালানো এই দুটোর কম্প্যারিজন হচ্ছে, যার জন্য প্রিপোজিশন হিসাবে আমি এখানে ব্যবহার করেছি টু। তো এরকম আরো বেশ কিছু ওয়ার্ড রয়েছে, যেমন সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রেফার, প্রায়র, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র। আমি আবার রিপিট করছি, সিনিয়র, জুনিয়র, প্রেফার, প্রায়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে প্রিপোজিশন হিসেবে অলওয়েজ কি বসছে, টু। আবার দেখো আরেকটা সেন্স এখানে কাজ করে, নেম অফ এনি প্লেস উইথ দ্য ভার্ব গো, ওয়েন্ট এন্ড গন, অর্থাৎ গো, ওয়েন্ট এবং গন এই সমস্ত ভার্বগুলোর সাথে যদি কোনো প্লেসের নাম অর্থাৎ কোনো জায়গার নাম ইন্ডিকেট করা হয়, সেখানেও কিন্তু প্রিপোজিশন হিসেবে টু বসে। ঠিক যেরকম আমরা ফ্রমটা পেয়েছিলাম, কাম, কেম বা কামিং, এগুলোর সাথে যদি কোনো প্লেসের নাম থাকে তখন তার জন্য প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে। ঠিক একই রকম ভাবে যদি গো, ওয়েন্ট, গন এই সমস্ত ভার্বগুলো থাকে এবং সেখানে যদি কোনো প্লেসের নাম থাকে, তাহলে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করব। যেমন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। এখানে দেখো ভার্ব রয়েছে ওয়েন্ট এবং প্লেসের নাম বলতে স্কুলকে ইন্ডিকেট করছে, তার জন্য আমি প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করলাম, টু। সেকেন্ড এক্সাম্পলটা পেলাম, হি উইল গো টু পুরী, সে পুরী যাবে, ভার্ব হিসেবে রয়েছে গো, আর প্লেস নেম বলতে পুরী, এই পুরীর আগে প্রিপোজিশন আমি বসালাম টু। আশা করি তোমরা এই তিনটে বিষয় বুঝতে পেরেছো। তবে এখানে শেষ নয়, টু এর কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য অপেক্ষা করছে। পরবর্তী প্রিপোজিশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে প্রিপোজিশনকে একসঙ্গে দেখাচ্ছি, সিন্স, ফর এবং ফ্রম। কিভাবে আমরা এর ব্যবহার করব? তিনটেই কিন্তু সময়কে ইন্ডিকেট করবে, অর্থাৎ সময় বোঝাতে আমরা সিন্স, ফর এবং ফ্রম ব্যবহার করব। কিভাবে? একটা একটা করে বলি। প্রথমে সিন্স, ইট ইন্ডিকেটস পয়েন্ট অফ টাইম অর পারফেক্ট টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স কে ব্যবহার করব। এবং মনে রাখতে হবে সিন্স আমরা তখনই ব্যবহার করব টাইম হিসেবে যদি সেন্টেন্সটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। রিপিট, সিন্স পয়েন্ট অফ টাইম হিসেবে আমরা তখনই ব্যবহার করতে পারবো যদি সেন্টেন্সটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, I have been teaching in this institution since 2008. আমি এই ইনস্টিটিউশনে 2008 সাল থেকে শিক্ষকতা করছি। অর্থাৎ এখানে দেখো 2008 এই টাইমটাকে মেনশন করেছে, and it is the perfect time, পার্টিকুলার টাইমটাকে এখানে বলে দিয়েছে, পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট হয়েছে এবং সেন্টেন্সের টেন্সটাও কিন্তু হ্যাভ বিন টিচিং মানে পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাই জন্য এখানে প্রিপোজিশন হিসেবে আমি সিন্স কে ব্যবহার করলাম। সেকেন্ড এক্সাম্পলটা বলছে, I have been waiting for you since 7 o'clock. 7টা থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। 7টা একটা পয়েন্ট অফ টাইম and indicates also perfect time এবং টেন্সটাও কিন্তু এখানে have been waiting, that means present perfect continuous tense রয়েছে, তাই জন্য প্রিপোজিশন হিসেবে আমি এখানে সিন্স এর ব্যবহার করেছি। পরবর্তী
preposition for, it indicates the period of time or imperfect time, অর্থাৎ একটা সময় কাল, কোনো নির্দিষ্ট করে কিছু বলবে না কিন্তু সময় কালটাকে ইন্ডিকেট করবে। এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে for ব্যবহার করব এবং এটাও কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই ব্যবহার করা হবে। এক্সাম্পল হিসেবে আমি কি বলতে পারি, I have been teaching in this institution for 12 years. 12 বছর ধরে আমি এই ইনস্টিটিউশনে শিক্ষকতা করছি। এই 12 ইয়ার্সটা কবে থেকে কবে পর্যন্ত কিন্তু ইন্ডিকেট করেনি, একটা স্প্যান অফ টাইম বা পিরিয়ড অফ টাইম কি ইন্ডিকেট করেছে, তাই জন্য প্রিপোজিশন হিসেবে আমি এখানে ফর ব্যবহার করেছি। পাশাপাশি দেখো এখানে ভার্বটাও কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে, হ্যাভ বিন টিচিং। পরের এক্সাম্পলটা দেখো, I have been here for a week. এক সপ্তাহ ধরে আমি এখানে আছি। এই এক সপ্তাহ কবে থেকে কবে পর্যন্ত আমরা জানি না, একটা ইমপারফেক্ট টাইম অর পিরিয়ড অফ টাইম কি ইন্ডিকেট করছে, তাই জন্য এখানে প্রিপোজিশন হিসেবে কি ইউজ করলাম, ফর। নেক্সট আমি দেখাবো ফ্রম। ফ্রমটা কি ইন্ডিকেট করবে, এটাও কিন্তু পয়েন্ট অফ টাইমকেই ইন্ডিকেট করবে। কিভাবে ইন্ডিকেট করবে, ধরো বলা হলো উই বিগ্যান টু ওয়ার্ক ফ্রম ইয়েস্টারডে, আমরা গতকাল থেকে কাজটা শুরু করেছি, অর্থাৎ গতকাল একটা নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করছে, গতকালকেই বোঝাচ্ছে, তার জন্য প্রিপোজিশন হিসেবে ফ্রম, ইট ইজ দ্য পয়েন্ট অফ টাইম। সেকেন্ড ওয়ান ইজ হি হ্যাজ স্টার্টেড হিজ অনলাইন ক্লাস ফ্রম টুডে, আজকের থেকে সে তার অনলাইন ক্লাসটা শুরু করেছে। সো আজকের থেকে মানে আজকের দিনটাকে ইন্ডিকেট করছে, দিস ইজ দ্য পয়েন্ট অফ টাইম, সো আই হ্যাভ হিয়ার ইউজড প্রিপোজিশন ফ্রম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একবার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলসে। প্রথমে আমি বলেছিলাম হি কিলড দ্য স্নেক উইথ আ স্টিক, অর্থাৎ এখানে স্টিকটা ওয়েপন হিসেবে ইউজ করা হচ্ছে, তাই প্রিপোজিশন হিসেবে উইথ। সেকেন্ড আমি বলেছিলাম হি কেম হিয়ার বাই এরোপ্লেন, সে এরোপ্লেনে করে এখানে এসেছিল। এরোপ্লেন ইজ আ মোড অফ ট্রান্সপোর্টেশন, সো প্রিপোজিশন হিসেবে আমি ব্যবহার করলাম বাই। থার্ড ওয়ান ইজ দ্য বয় ফেল ডাউন ফ্রম দ্য ট্রি, গাছ থেকে ছেলেটা পড়ে গিয়েছিল, অর্থাৎ সেপারেট হয়ে গিয়েছিল গাছ থেকে, তাই জন্য এখানে প্রিপোজিশন হিসেবে ফ্রম ব্যবহার করলাম। 4 নম্বর বলছি আই অ্যাম নট টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলছি না, দ্যাট মিন্স দ্য কানেকশন কে ইন্ডিকেট করছে, তাই প্রিপোজিশন হিসেবে টু। হি হ্যাজ বিন রিডিং সিন্স 9 o'clock, 9টা থেকে সে পড়ছে, দিস ইজ দ্য পয়েন্ট অফ টাইম, সো আই হ্যাভ হিয়ার সিন্স অ্যাজ প্রিপোজিশন। অ্যান্ড দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং ফর 15 minutes, বাচ্চাটা 15 মিনিট ধরে কাঁদছে, একটা পিরিয়ড অফ টাইম কে ইন্ডিকেট করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।